হ্যালো সিয়াম, কতবার ফোন করছি, ফোন ধরিস না কেন বেয়াদব? জি, আসলে আমি অনিক, সিয়ামের বন্ধু। ও আসলে একটু বাইরে গেছে। ফোনটা বাসায় রেখে গেছে। বাসায় রেখে গেছে তাহলে এতক্ষণ রিসিভ করো নাই কেন? 10 বার কল করেছি আমি। আসলে আপনি কি মনে করবেন ভেবে রিসিভ করি নাই। তাহলে এখন কেন রিসিভ করছো বেয়াদব? একটা মানুষ যখন এতক্ষণ ধরে ফোন দিচ্ছে তার মানে নিশ্চয়ই জরুরি কিছু, তাই না? জি, আসলে সরি আপু, আমার আগেই রিসিভ করা উচিত ছিল। তোমার বন্ধুও যেমন গাধা, তুমিও গাধা। ও আসলে ফোন দিতে বলবে। জি, আচ্ছা আপু। ফোন কাটতেই ফোনের স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। অনেক কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা টেবিলের উপর রেখে বলল, ওরে বাবা, এটা মেয়ে নাকি অ্যাটম বোম? চেনা নাই জানা নাই অপরিচিত কারোর সাথে কেউ এভাবে কথা বলে? আর একটু হলে তো আমার দমটাই বেরিয়ে যেত। কিরে, একা একা কার সাথে বকবক করছিস? অনেক তাকিয়ে দেখলো শ্যাম এসেছে, হাত ভর্তি বাজার। অনেক শ্যামের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বোন কল করেছিল, সেই ঝাড়ি দিল, আর আমি বসে বসে গিললাম। কেন? তোকে কেন ঝাড়ি দিল? কেন 10 বার ফোন বাজার পরেও রিসিভ করলাম না সেই জন্য। আসলে আপু এমনই একটু রাগী, কিন্তু মনটা ভীষণ ভালো। একটু না রে ভাই, অনেক রাগী। না হলে অপরিচিত একটা ছেলেকে এভাবে ছাড়তে পারে? অপরিচিত? শ্যাম কিছু বলতে গিয়েও থেমে গেল, হাতের বাজারগুলো দেখিয়ে বলল, চল রান্না করে ফেলি। আজ পছন্দ মতো সব কিছু বাজার করেছি। রান্নার খালার খাবার খেতে খেতে মুখে জ্যাম ধরে গেছে। আজ একটু নিশিদের মতো করে কিছু খাই। আরে শালা, এমনভাবে বলছিস মনে হচ্ছে তুই বড় শেফ। আরে আমি শেফ নাই হতে পারি, তুই তো শেফ। তোর হাতের রান্না অনেক মজা, চল। আচ্ছা ভাই, যাচ্ছি, এত পাম মারতে হবে না। আজকাল সত্যি কথার ভাত নাই। আচ্ছা শোন, আমি কাল বাড়ি যাব, তুইও কিন্তু আমার সাথে আমাদের বাড়ি যাবি। ওরে বাবা, পাগল নাকি? আমার মা বাবা ভাই সবাই অপেক্ষা করছে আমার জন্য। কবে থেকে? শুধু পরীক্ষার পড়ার চাপের জন্য যেতে পারলাম না। এবার ছুটি পেয়েছি, এবার তো বাড়ি যেতে হবে। আগে আমার সাথে আমাদের বাড়িতে যাবি, সেখানে 2 দিন থেকে তারপরে যাবে। না হলে শালা তোর সাথে আর কথাই বলবো না। ওরে ভাই, মা যদি শোনে আমি বাড়িতে না গিয়ে বন্ধুর বাসায় গেছি, তাহলে আমাকে ঝাড়ুপেটা করবে। করলে করুক, তবুও তুই আমার সাথেই যাবি। দুজন এক প্রকার তর্ক করতে করতে রান্না শেষ করলো, তারপর ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। এতক্ষণ যাদের গল্প শুনছিলেন এরা আসলে দুই বন্ধু, যাকে বলা হয় জানে জিগার দোস্ত। একজনকে ছাড়া একজন চলতে পারে না। ওরা ভার্সিটিতে পড়ে, অনার্স 3rd ইয়ারে। সে কলেজ লাইফ থেকে ওরা একসাথে থেকে পড়াশোনা করছে, সেই অনুযায়ী ওরা ভালো বন্ধু হয়ে গেছে। এখন একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। রাতে ওরা টুকটাক গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে ঘুমানোর আগে সিয়াম তার বোনের সাথে মেসেজে কথা বলে দিয়েছে যে সকালে সে বাড়ি আসছে তার বন্ধুকে নিয়ে। সিয়ামদের বাড়িতে নানা আয়োজন চলছে। ছেলে অনেক দিন পর বাড়িতে আসছে, পড়াশোনার চাপে বাড়িতে আসতে পারে না। কলিং বেলের শব্দে সাইমার মা বিরক্ত হয়ে গেল। সাইমাকে ডেকে বলল, সাইমা, দেখ তো কে এলো মা। মা আমি গোসল করছি, তুমি আকাশকে পাঠাও খুলতে। সাইমার মা আর কোনো উপায় না পেয়ে আকাশকে বলল দরজা খুলে দিতে। আকাশ সাইমার ছোট ভাই। আকাশ দরজা খুলে দিতেই দেখতে পেল শ্যাম এসেছে। আকাশ ভাইয়া বলে চিৎকার করে জড়িয়ে ধরল। ভাইয়া, এতদিন পরে আসার সময় হলো তোমার? আরে কি করব, পরীক্ষা পড়া শেষ হচ্ছিল না, এবার পরীক্ষা দিয়ে এসেছি, অনেকদিন থাকতে পারবো। তোমার পাশে এটা কে ভাইয়া? ও আমার বন্ধু অনেক, ওকে ভাইয়া বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। ভিতরে আসতেই শ্যামের মা দৌড়ে এসে বলল, কেমন আছিস বাবা? এতদিনে মায়ের কথা মনে পড়লো? আরে মা মনে তো সব সময় পড়ে, কিন্তু চাইলেই কি আসা যায় বলো? আরে অনিক বাবা, তুমি কেমন আছো? ভালো আন্টি, আপনি আমাকে চেনেন? কি যে বলো, চিনবো না কেন? সিয়াম বাড়িতে আসলে তো সারাক্ষণ তোমার কথাই বলে। আচ্ছা বাবা, কথা পরে হবে।
কত দূর থেকে আসছো? হাত মুখ ধুয়ে খেয়ে নাও, তারপর গল্প করব। সিয়াম ওকে গেস্ট রুম দেখিয়ে দে। হ্যাঁ মা, ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে আসি। স্যাম অনিকের হাত ধরে উপরে নিয়ে গেল। তারপর ওকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর শার্ট খুলে বাথরুমে চলে গেল। অনেক কিছু না দেখে বাথরুমে ঢুকে দরজা আটকে দিল। সামনে তাকাতেই হতভম্ব হয়ে গেল। সাইমা গোসল করছে, পুরো শরীর ভেজা, শরীরে প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সাইমা যেই না চিৎকার দিতে যাবে, অনেক দৌড়ে গিয়ে সাইমার মুখ চেপে ধরল। সাথে সাথে সাইমার ভেজা শরীরের সাথে অনেকের শরীর লেগে গেল। দুজনের শরীরেই কারেন্টের শক লাগলো। অনেক তাড়াতাড়ি সাইমার মুখ থেকে হাত সরিয়ে বলল, সরি, আমি মনে হয় ভুল করে অন্য রুমে ঢুকে পড়ছি মনে হয়। কে তুমি? সরাসরি আমার বেডরুমে চলে এলে, তাও পারমিশন ছাড়া। আমি সিয়ামের বন্ধু। ও আসলে আমাকে গেস্ট রুম দেখিয়েছিল। আমি ভুল করে এখানে চলে আসছি। আমি যাচ্ছি। এই বলে অনেক চলে গেল। সাইমা গোসল শেষে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এসে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। মুখ লাল হয়ে আছে রাগে আর লজ্জায়, চোখের কোণে একরাশ ক্ষোভ। বেয়াদব অসভ্য ছেলে, ম্যানার্স জানে না, সরাসরি একটা মেয়ের রুমে ঢুকে গেল, তাও এমন অবস্থায়। উফ, ভাবতেই লজ্জা লাগছে। আমি একটা পিচ্চি ছেলের সামনে ওই অবস্থায় ছিলাম। থু, কি সর্বনাশ। তোয়ালেটা আরো শক্ত করে পেঁচিয়ে নিয়ে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে সাইমা বিছানায় বসলো। মুখে এখনো বিরক্তর ছাপ। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেল, সেই ছেলেটাকে দেখলেই খবর করে দেবে। এদিকে নিচে অনেক গেস্টরুমে গিয়ে দরজা বন্ধ করলো। একটানা পানিতে মুখ ধুয়ে অনেকটা সময় চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপরে আয়নায় তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে নিজেই বিড়বিড় করে বলল, আল্লাহ, আমি কি আজব বিপদে পড়লাম রে ভাই। এত ঘর থাকতে আমি গেলাম ঠিক ওই রুমেই। কেউ দেখে ফেললে তো ভাবতো আমি ইচ্ছা করেই ঢুকেছি। হাই রে জীবন, আজকেই যদি শেষ হতো কতই না ভালোই হতো। তোয়ালে দিয়ে মুখ মুছে গভীর নিঃশ্বাস ফেলল অনেক। তার মুখে এখনো মিশ্র হাসি আর ভয়ের ছাপ। মেয়েটা ঠিক ওই ফটোওয়ালা, রাগে ভরা কণ্ঠ, আগুনে চাহনি। বাপরে, যদি জানতো আমি ওর রুমে ঢুকেছি। না, জানেই তো। এখন তো বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। দুনিয়ায় এমন আগুনে আপু থাকলে ভাইয়ার দরকার কি? কাল যদি আবার সামনে পড়ে তখন কি বলবো রে ভাই সিয়াম। অপরদিকে সাইমা আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁট কামড়ে নিচ্ছিল রাগে আর অজানা এক বিব্রততায়। ছেলেটার মুখটাই দেখে মনে থাকে কেন যেন। ধুর, একদম বেয়াদব। রাগে সাইমা হেয়ার ড্রায়ার চালিয়ে চুল শুকাতে লাগলো। কিন্তু মনে হচ্ছিল বাতাসের শব্দের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত ধুকপুকানি। হয়তো রাগের, হয়তো লজ্জার, কিংবা হয়তো অজানা কিছু অনুভূতির। দুপুরটা বেশ সুন্দর। উঠোনে রোদ পড়ছে ছায়া ফেলে। ডাইনিং টেবিল সাজানো হয়েছে নানা পদের খাবারে। ভাত, ভুনা, ডাল, ডিম, ভর্তা, মাংস, সবকিছু সাজানো টেবিলের উপরে। শ্যাম, অনিক আর আকাশ তিনজনই টেবিলে বসে খাচ্ছে। আহা মা, অনেকদিন পর ঘরের রান্না খেয়ে তৃপ্তি পাচ্ছে। ভাইয়া, তুমি না থাকলে বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগে জানো। সত্যি বলছি, আন্টির হাতের রান্না দারুণ। এই ডালটা তো একদম রেস্টুরেন্ট লেভেল। ওদের তিনজনের কথার ফাঁকেই হঠাৎ এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ঘরে কোণ থেকে ভেসে এলো নরম পায়ের আওয়াজ। মাথা নিচু করে চুলের ভেজা মাথা দুলিয়ে সাইমা ডাইনিং রুমে ঢুকলো। মা, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তার কণ্ঠে ছিল অদ্ভুত একটা ঠান্ডা ভাব। অনেকের চামচটা হঠাৎ মাঝপথে থেমে গেল। তার গলা শুকিয়ে কাঠ, যেন গলায় কেউ দড়ি বেঁধে রেখেছে। মাথা নিচু করে দ্রুত খেতে লাগলো, যেন চোখ মেলালেই বিপদ। আয় মা, বসে খা। আজ তো তোর ভাই এসেছে, ওর বন্ধুও এসেছে, সবাই মিলে খা না। আচ্ছা মা। সাইমা আস্তে করে পাশে বসলো। তার চুলের ভেজা পানি টেবিলের পরে ঝরে পড়ছে, সুগন্ধি ছড়াচ্ছে পুরো রুমে। অনেকের বুকের ভেতর ধক ধক বেড়ে গেল। মনে হচ্ছে এই মেয়েটা এখনই মুখ খুলে বলবে। এই সেই ছেলে যে আমার রুমে ঢুকেছিল। আল্লাহ বাঁচাও, এখন যদি বলে ফেলে আমার তো জীবনটাই শেষ।
এই বাড়িতে পা রাখার আগে লজ্জায় ডুবে মরবো। কিন্তু সাইমা কিছুই বলল না, শুধু একবার তাকালো অনিকের দিকে। সেই দৃষ্টি না রাগে জ্বলন্ত, না ভালোবাসায় নরম, বরং একরাশ কঠিন অবজ্ঞা মেশানো। অনিক দৃষ্টি এড়িয়ে চামচে ডাল তুলে খাওয়ার ভান করলো। আপু, দেখ, অনেক তো তোমার হাতের খাবারের প্রশংসা করছে। প্রশংসা করতে তো সবাই পারে, কিন্তু আসলে ভদ্র হলে তবেই না মানুষকে ভালো লাগে। জি আপু, আপনি ঠিকই বলেছেন। সাইমার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে গেল। মনে হলো যেন বলছে, বেশি ভদ্র সাজিস না, সব জানি তোর কীর্তি। কি হলো আপু, কারে বলছিস এমন করে? কাকে বলবো ভাই, তোমাকেই বলছি। আজকাল দেখি ফোন বাসায় রেখে বাজারে যাস, তারপর ফিরে এসে কল ব্যাক করিস না। কেউ যদি জরুরি ফোন দেয় তখন বিপদে পড়ে এমন মানুষের কাছে ফোন রেখে যাস যে সে ভদ্র তাই জানে না। অনিকের বুকের ভেতরটা ধক করে উঠল। রাগের সঙ্গে সঙ্গে ভয়টাও যেন চেপে বসেছে তার মুখে। তবু কিছু বলল না, শুধু ধীরে ধীরে গ্লাস তুলে পানি খেলো। আহারে, একদম ঘুরিয়ে ছুঁড়ে মারছে। সরাসরি না বললেও বোঝা যাচ্ছে কাকে বোঝাচ্ছে। কিন্তু আমি তো সত্যি ভুলে ঢুকেছিলাম। এখন যদি সবাই বুঝে ফেলে, শেষ। কি বলছিস আপু? আমি তো কাল ফোন বাসায় রেখে গেছিলাম। সত্যি? কিন্তু এত রেগে আছিস কেন? রাগ না করলে কি করব? কেউ ফোন ধরছে না, আবার যার কাছে রেখে গেছি সে এমন ভদ্র যে অপরিচিত মানুষের সাথে কেমন করে কথা বলতে হয় সেটাও জানে না। অনিক আর পারল না, চোখ নামিয়ে শান্ত গলেই বলল, আমি আসলে সেদিন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম আপু। অপরিচিত কারো ফোন ধরলে কিভাবে কথা বলবো বুঝে উঠতে পারিনি। হুম, এখন তো বেশ ভালো কথা বলছো। ওই সময় যদি এমন ভদ্র থাকতে হয়তো আমার রাগ কম হতো। অনেক বুঝে গেল মেয়েটা কথা ঘুরিয়ে সবই বলে দিল, কিন্তু এমনভাবে যেন অন্য কেউ বুঝতে না পারে। সে আর কিছু বলল না, শুধু নিচু গলায় ধীরে ধীরে খেতে লাগলো। আপু, এ অনেক ভাইয়া খুব খুব পচা। তুমি এমন কেন রেগে আছো বলো তো? না রে, আমি রাগি না, মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলি। সবাই আবার খেতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু টেবিলের নিচে অনিকের আঙ্গুলগুলো এখনো কাঁপছিল। স্যামার এক একটা দৃষ্টি যেন বুকের মধ্যে তীর হয়ে বিচ্ছে। আল্লাহ, এই বাড়িতে থাকা সহজ না। বাইরে রোদ উঠেছে, কিন্তু টেবিলের উপর অজানা এক ঠান্ডা হাওয়া বইছে। কেউ মুখে কিছু বলছে না, অথচ চোখে চোখে লড়াই চলছে। রাগ, লজ্জা আর এক অদ্ভুত কৌতূহলের। বিকেলটা বেশ গরম, উঠোনে পাখি ডাক শোনা যাচ্ছে। সবাই খাওয়া শেষে একটু বিশ্রাম নিচ্ছে। অনেক গেস্ট রুমে বসে মোবাইল স্ক্রল করছে, আর সিয়াম নিচে বসে বোনের সাথে গল্প করছে। আপু, অনেকদিন পর এলাম, ভাবলাম সবাই মিলে একটু বাইরে ঘুরে আসি। অনেক তো আমাদের এই জায়গাগুলো চেনে না, একটু ঘুরে দেখায়। না রে, তুই যা, আমি যাব না। গরমে ঘুরতে ভালো লাগে না। আরে আপু, একবার এলাম, ভাই বন্ধু আছে, সবাই মিলে একটু ঘুরতে না গেলে কি মজা? চলো না আপু, কতদিন বাইরে যাই না, শুধু বাসায় থেকে থেকে হাত ধরে গেছে। তোমরা দুজনেই না এক কথার লোক। আচ্ছা ঠিক আছে, যাই, কিন্তু বেশিক্ষণ না। এই তো আমার আপু, ঠিক আছে, 1 ঘন্টা ঘুরবো, তারপর ফিরবো। সাইমা উঠে নিজের রুমে গেল, আলমারি খুলে একটার পর একটা ড্রেস বের করছে। তারপর হঠাৎ একটা হালকা নীল রঙের শাড়ি বের করে বলল, এটাই পরি, অনেক দিন পরে পরবো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পরল। হালকা খোপা, কানে ছোট্ট দুল, ঠোঁটে একটু গোলাপি লিপস্টিক, যেন সকালবেলা রোদ মাখা একটা ছবি। অন্যদিকে নিচে বসে অনিকের মন তখন উদ্ভ্রান্ত, মনে মনে ভাবছে, হায় আল্লাহ, ও যদি এখন আসে, কালকের ঘটনার পর আমি মুখ দেখাবো কিভাবে? আমার দিকে তাকালেই মনে হয় আগুন ছুঁড়ে মারবে। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে নরম শব্দে পায়ের নূপুর বেজে উঠল। অনেক তাকাতেই যেন মুহূর্তটা থেমে গেল। সাইমা নামছে ধীরে ধীরে, নীল শাড়ির ভাঁজে ভাঁজে যেন বাতাস থেমে আছে। মাথার পাশে এলোমেলো কয়েকটা চুল মুখে পড়ছে। অনেকের চামচটা আবার মাঝপথে থেমে গেল, চোখের বাধা ফেলতে ভুলে গেল। আল্লাহ, এই সিনিয়র মেয়েটা তো আসলে ভয়ঙ্কর। যখন ওনাকে দেখি তখন হার্ট ফেল হয়ে যায়। এইভাবে নামা কি কোনো মেয়ের উচিত? আমার হার্ট তো বেচারার মতো বিট মিস করছে।
বা আপু, আজ তো একদম মডেল লাগছে। চুপ কর, বেশি কথা বলবি না। অনেক মাথা নিচু করে জুতো পরার ভান করলো, কিন্তু চোখে একরাশ অজানা বিস্ময়। তার মুখে হালকা হাসি। অনেক ভাইয়া, আপনি একদম চুপ মেরে গেলেন কেন? আমার আপুকে আপনাকে ভয় দেখালো? না রে ভাই, ভয় না, তবে হঠাৎ করে মাথা ঘুরে গেল মনে হয়। মাথা ঘুরবে কেন? গরম লাগছে নাকি? হুম, একটু গরমই মনে হচ্ছে। সাইমা আর কিছু না বলে হালকা ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। নীল শাড়ির পাড়টা বাতাসে দুলছে, সুগন্ধি ছড়াচ্ছে চারপাশে। অনেক কিছু না বলেও চোখের দৃষ্টি আর মুখের হাসি যেন বলছে, আল্লাহ, এমন রাগী, এমন সুন্দর, এই মিশ্রণটাই বুঝি সবচেয়ে বিপজ্জনক। সবাই মিলে বেরিয়ে পড়লো। আকাশ মাঝপথে, সিয়াম পাশে আর অনেক পেছনে হাঁটছে, কিন্তু অনেকের দৃষ্টি বারবার গিয়ে আটকে যাচ্ছে সামনের মেয়েটার দুলে ওঠা চুলের শাড়ির ভাঁজে। অনেক হাঁটছিস কেন এইভাবে? ছবি তুলছিস নাকি? না ভাই, আমি ভাবছিলাম তোমার এলাকায় বাতাসটা অন্যরকম সুন্দর। অনেক কিছু বলল না, মুখে হালকা লজ্জার ছাপ, কিন্তু চোখে ছিল একরাশ নিঃশব্দ অনুভূতি। এত ধীরে হাঁটছো কেন? দেরি হয়ে যাচ্ছে। জি আপু, দৌড়ে আসছি এখনই। এই বলে অনেক ছোট্ট দৌড় দিল, কিন্তু মনে মনে বলল, ভাই সাবধান, এই মেয়ের সামনে বেশি কিছু বললে সত্যি হার্ট ফেল হয়ে যাবে। সূর্য ধীরে ধীরে নামছে, চারপাশে সোনালি আলো ছড়াচ্ছে। তিনজন মিলে হাঁটছে রাস্তার পাশে। সাইমার মুখে হালকা রাগ, কিন্তু চোখের কোণে লুকানো একটা নরম হাসি। আর অনেকের মনে একটাই ভাবনা ঘুরছে, এই সিনিয়র মেয়েটাই বুঝি একদিন আমার জীবনের সবচেয়ে সুন্দর ভয় হয়ে উঠবে। সন্ধ্যার নরম আলোটা যেন একটু অন্যরকম হয়ে উঠছিল সেই দিন। আকাশে সূর্য গলে গিয়ে লালচে কমলা আভা ছড়াচ্ছিল, আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল কেমন এক অজানা উষ্ণতা। সাইমা একটা হালকা নীল সিল্কের শাড়ি পরে হাঁটছে, চুল খোলা, কানে ছোট্ট দুল, ঠোঁটে হালকা লিপ গ্লোস। অনেকের চোখ যেন মুহূর্তেই স্থির হয়ে গেল তার উপর। অনেক মনে মনে বলল, আল্লাহ, এই সিনিয়র মেয়েটা মানুষ না, ধ্বংস। যখনই দেখি হার্টবিট বন্ধ হয়ে যায়। এখন যদি হার্ট ফেল করি, দায় নেবে কে? সাইমা সামনে হেঁটে যাচ্ছিল। রাস্তাটা গ্রামের, কাঁচা খানিকটা ঢালু। আকাশ, সিয়াম, অনেক সবাই একসাথে। হঠাৎ একটা পাথরে পা পিছলে সাইমা তুলে উঠল। চোখের নিমিষেই অনেক ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এক মুহূর্তের সময় থমকে গেল। শ্যামার শাড়ির আঁচল উঠছে বাতাসে, অনেকের হাত শক্তভাবে তার কোমরে বাঁধা। দুজনের নিঃশ্বাস যেন একসাথে মিশে যাচ্ছিল। সাইমা থম মেরে তাকিয়ে রইল অনেকের দিকে, চোখে অবাক, কিন্তু সেই অবাকের নিচে একটুখানি স্পর্শ করা অস্বস্তি আর অজানা কাঁপুনি। অনেকের কণ্ঠ ভারী হয়ে এলো, নিঃশব্দে বলল, আপনি ঠিক আছেন তো? স্যাম একটু সরে দাঁড়াতে চাইল। অনেকের হাত এখনো আলতোভাবে ধরে রেখেছে, চোখের দৃষ্টিতে এক অদ্ভুত কোমলতা। সাইমা কাপা গলায় বলল, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আগে আপনি ঠিক হন, তারপর দেখি কে দেখে। দুজনে নীরব দৃষ্টি একটা বিনিময় হলো, যেটা কোনো কথাই বোঝানো যায় না। আকাশ তখন পেছন থেকে চেঁচিয়ে উঠল, আরে অনেক ভাই, আপুকে কি কোলে তুলে নিলেন নাকি? চুপ কর আকাশ। থাকেন না আপু, আপনি আবার পড়তে পারেন। আমি ধরার জন্য রেডি আছি। অনেক, তোমাকে আমি জানি আপনি রাখবেন, কিন্তু আপনার রাগ এখন গরম না, বরং মিষ্টি লাগছে। স্যামে কিছু বলার আগে মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি যেন লুকাতে পারল না। ওদিকে অনেকের মনে একটাই কথা ঘুরছে, এই মেয়েটা যত রাগ করে ততই সুন্দর লাগে, আর যত দূরে সরে যায় ততই বেশি টানে। সূর্যটা তখন ধীরে ধীরে গাছের ডালপালার ফাঁক দিয়ে নামছে। গ্রামের কাঁচা রাস্তায় হালকা ধুলা উঠছে বাতাসে। স্যাম একটু এগোতেই হঠাৎ মুখ বিকৃত করে থেমে গেল, পা মুচকে গেছে। হালকা একটা আহ শব্দ বের হলো তার মুখ থেকে। অনেক সঙ্গে সঙ্গেই বলল, কি হলো আপু, পা ব্যথা পেলেন নাকি? কিছু না, একটু মচকে গেছে মনে হয়, আমি হাঁটতে পারবো। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু দুপা যেতেই ব্যথার তীব্রতায় মুখ কুচকে গেল। এবার সিয়াম এগিয়ে এসে চিন্তিত গলায় বলল, আপু দাঁড়াও, আর হেঁটো না, পা ফুলে যাবে। বসে পড়েন, একটু দেখি পা।
না না, দরকার নেই, আমি ঠিক আছি। সিয়াম এবার অনিকের দিকে তাকিয়ে হেসে বলল, ভাই, কোলে তুলে নে আপুকে, না হলে আমরা যে ফিরতে পারবো না। কি বলিস ভাই? তোর সিনিয়র বোনকে এখন যদি আমি কোলে তুলি তাহলে উনি আমাকে বোম মেরে উড়িয়ে দিবে। একদম ঠিক বলেছো, কোলে তোলার সাহস করো না। আরে আপু, রাগলে রাগ করুক, তুই তো ভালো কাজই করবি। এখন না নিলে রাত হয়ে যাবে। তুই চুপ কর, আমি হাঁটতে পারবো। কিন্তু সে আবার পা রাখতেই হালকা কেঁপে উঠল। আর কোনো কথা না বলে অনেক এগিয়ে গেল। নিচে হয়ে হঠাৎ সাইমাকে কোলে তুলে নিল একেবারে বিনা অনুমতিতে। সাইমা হতভম্ব। অনেক, তুমি কি করছো? মানুষ দেখবে। মানুষ দেখলে দেখুক, সমস্যা কি? আমরা তো খারাপ কিছু করছি না। সাইমা এক দৃষ্টিতে অনিকের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে একরাশ লজ্জা, অভিমান আর কিছু অচেনা কাঁপুনি। অনিকের বুকের কাছে তার চুল উঠছে, মুখে হালকা গরম নিঃশ্বাসের স্পর্শ। অনেক নিচু গলায় বলল, একটু শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন। সাইমা ঠোঁট কামড়ে রাগ লুকাতে চেষ্টা করলো। তোমাকে কে বলেছে আমাকে কোলে নিতে? নামাও নিচে। নামাবো, আগে বাড়ি পৌঁছে যাই, তারপর আপনি যত খুশি রাগ করুন, কিন্তু এখন আপনি আমার দায়িত্ব। সাইমা কিছু বলার চেষ্টা করলো, মুখ খুলে আর শব্দ বের হলো না। তার বদলে নিঃশব্দ বাতাসে মিশে গেল অনিকের বুকের ভেতর তীব্র হৃদস্পন্দন। ধপধপ ধপধপ, ঠিক তার কানে পাশে। চারপাশে তখন শুধু ধুলার মৃদু গন্ধ, একপাশে অদ্ভুত নীরবতা। দুজনের জন্যই গ্রামের সরু পথ ধরে অনেক সাইমাকে কোলে নিয়ে এগিয়ে আসছে, চুপচাপ নিঃশব্দে। সাইমার মুখে লজ্জা, চোখ নামানো, কিন্তু বুকের ভেতর যেন এক অজানা হৃদস্পন্দন বাজছে নির্বিচ্ছিন্নভাবে। বাড়ির দরজায় পৌঁছাতেই সাইমার মা ছুটে বেরিয়ে এলেন, তার চোখে দুশ্চিন্তা, কণ্ঠে আতঙ্ক। হায় আল্লাহ, কি হয়েছে বাবা সাইমার? কিছু হয়নি আন্টি, আপুর পা একটু মচকে গেছে। বেশি না, কিন্তু বরফ জাতীয় কিছু দিতে হবে এখনই, না হলে ফুলে যাবে। আল্লাহ বাঁচাও, দাঁড়া বাবা, এখনই বরফ এনে দিচ্ছি। তিনি দৌড়ে ফ্রিজ খুলে বরফ এনে একটা ছোট্ট কাপড়ে বেঁধে অনিকের হাতে দিলেন। অনেক মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ আন্টি, আমি লাগিয়ে দেই। তাইমা তখন সোফায় বসে আছে, মুখটা একটু গম্ভীর, চোখ নিচু। অনেক বরফের কাপড়টা হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটু গিয়ে বসলো তার সামনে। তারপর এক মুহূর্তে দ্বিধা পেরিয়ে পায়ের কাছে বরফ ঘষতেই সাইমা চমকে উঠল। অনেক, তুমি কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? ব্যথা হয়ে যাবে আপু, আপনি নড়বেন না, একটু বরফে চেপে রাখতে হবে। আমাকে দাও, আমি নিজেই নিচ্ছি। আপনি নিতে গেলে বরফ গলে হাতের পানি পায়ে পড়বে না, বরং শাড়িতে পড়বে। আমি ঠিকভাবে দিচ্ছি, একটু চুপ করে থাকুন না। সাইমা ঠোঁট কামড়ে চোখ ফিরিয়ে নিল, কিন্তু তার শ্বাসের শব্দ যেন একটু বদলে গেল। ঠান্ডা বরফের ছোঁয়া আর অনিকের আঙ্গুলের হালকা চাপ মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো, যা সে নিজেও বুঝে উঠতে পারল না। মা পাশে দাঁড়িয়ে চিন্তিত গলায় বললেন, মা, ব্যথা খুব লাগছে বুঝি? সাইমা মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। অনেক নরম স্বরে বলল, না আন্টি, এখন ভালো হয়ে যাবে, একটু বিশ্রাম নিক, আমি গিয়ে পেইন স্প্রে নিয়ে আসি। তোমার এত দরকার নেই, আমি সামলে নেব। আপনি যদি নিজেকে সামলাতে পারতেন তাহলে আমি আপনাকে কোলে নিয়ে আনতাম না আপু। সাইমার চোখ আবার গরম হয়ে উঠল, কিন্তু এবার সেই রাগে একটু কেমন কোমলতা মিশেছিল। সে মুখ ঘুরিয়ে ফেল, যাতে অনেক দেখতে না পারে। তার গাল হালকা লাল হয়ে গেছে। অনেক উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি একটু বাইরে যাই, কিছু লাগলে ডাকবেন, আমি এখানেই আছি। দরজার দিকে হাঁটতে হাঁটতে অনেক মনে মনে বলল, এই মেয়েটা রাগ করে চেঁচায়, কিন্তু তার চোখের ভেতর কি অদ্ভুত শান্ত আগুন জ্বলে। সেই আগুনে আমি হয়তো একদিন পুরো পুড়ে যাব। সন্ধ্যার আলোটা তখন পুরোপুরি ফিকে হয়ে এসেছে। হালকা বাতাসে গাছে পাতাগুলো দুলছে। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার আওয়াজ। অনেক সাইমার পায়ের ব্যথা দেখে একটু চিন্তিত হলো, নিজেকে সামলে বাইরে বেরোলো। মাথাটা পরিষ্কার করতে চায় সে। বারান্দা পেরিয়ে উঠোনে যেতেই হঠাৎ চোখ পড়ল সিয়াম আর আকাশ পুরো কাদায় মাখামাখি। চুল থেকে শুরু করে
জামা মুখ এমনকি জুতো পর্যন্ত কাদায় ভরা। দুজনে মুখের অবস্থা এমন যেন কেউ কাদায় ডুবিয়ে তুলে দিয়েছে। অনেক এক মুহূর্ত চেয়ে থাকলো, তারপর হেসে লুটোপুটি খেতে লাগলো। এই কি অবস্থা ভাই তোদের? তোরা কি গ্রামে হাঁটতে গিয়েছিলি নাকি খালে মাছ ধরতে? ভাই আর বলিস না, রাস্তায় হঠাৎ পা পিছলে দুজনেই কাদায় পড়েছে। আকাশ আমার উপর পড়েছে, তারপর আমরা দুজনেই একে অপরকে টানতে গিয়ে আবার কাদায় গড়াগড়ি খেয়েছি। অনেক হাসতে হাসতে পেট চেপে বলল, আল্লাহ, তোদের 3 ভাই বোনের ওপরই তো ঝড় গেছে আজ। প্রথমে আপুর পা মচকায়, তারপর তোরা কাদায় ভূত হয়ে ফিরে আসলি। আমি আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি ভাই। ভাই হাসছো কেন? তুমিও কালকে আমাদের মতো হবে। আমি না ভাই, আমি তো কাদা ছুঁই না। আমি শুধু রাগী আপুর ঝড় সামলাই। ভাই, সেই ঝড়ের পরিণতি কিন্তু কাদার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তিনজনই হাসতে হাসতে বাড়ির ভেতর ঢুকলো। ভেতরে ঢুকতেই সাইমার মা চমকে বললেন, হায় আল্লাহ, তোদের এই কি অবস্থা? আরে এক একজনকে দেখে মনে হচ্ছে যেন কাদা পুকুরে সাঁতার কেটে উঠেছিস। মা, পা পিছলে কাদায় পড়ে গেছি। আমরা কেউ বাঁচাতে পারিনি নিজেদের। আচ্ছা, আর কথা না বলে তাড়াতাড়ি গোসল দে, ফ্রেশ হয়ে আয় দুজনেই, তারপর খেতে আসিস। ওরা দুজন জিমা বলে দৌড়ে উপরে চলে গেল। পেছনে অনেক দাঁড়িয়ে হাসছিল, কিন্তু চোখে তখনও লেগে আছে সাইমা সেই মুখটা, যখন সে বরফের ছোঁয়ায় চমকে উঠছিল। অনেকের মনে হঠাৎ কেমন যেন আলোড়ন উঠল। নিজের মনে ফিসফিস করে বলল, এই ঘরে যত বিশৃঙ্খলাই হোক, একটাই শান্তি আছে, সাইমার মুখটা। রাগে, অভিমানে বা অবাক হয়ে যতভাবে তাকায় মনে হয় পৃথিবী থেমে গেছে সেদিকে। ওদিকে সাইমা জানালার পর্দার আড়াল থেকে নিঃশব্দে তাকিয়েছিল অনিকের দিকে। তার চোখে একটুখানি হাসি, মুখে রাগের মুখোশ, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা। রাতটা ছিল একেবারে শান্ত, বাইরে বাতাসে হালকা ঠান্ডা আমেজ। ডাইনিং টেবিলে সাজানো ধোয়া ওঠা ভাত, ডাল, ভাজি আর গরুর মাংসের সুগন্ধে পুরো ঘরটা যেন ভরে গেছে। টেবিলে বসে আছে সিয়াম, আকাশ আর অনিক। শ্যামা এবার আসেনি, পা মুচকে যাওয়াই উপরে ঘরে বিশ্রামে আছে সে। শ্যামা মা খাবার পরিবেশন করতে করতে স্নেহ ভরা চোখে অনিকের দিকে তাকিয়ে বলেন, অনিক বাবা, তোমাদের বাড়িতে কে কে আছে বলো তো? অনিক মুখে এক চামচ ভাত নিয়ে বলল, জি আন্টি, আমাদের বাসায় আছেন আমার বাবা, মা, আমি আর আমার ভাই। তাই নাকি? তোমার ভাই তোমার থেকে বড়? জি হ্যাঁ আন্টি, আমার ভাই আমার থেকে বড়। আচ্ছা, তোমার ভাই বিয়ে করেনি? মুখে হালকা হাসি টেনে আবার প্রশ্ন করলেন তিনি। অনেক মাথা নেড়ে বলল, না আন্টি, এখনো করেনি, তবে ওনার বিয়ে ঠিক হয়ে আছে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো খবর বাবা। এখনকার ছেলেরা তো বিয়ের কথা শুনলেই পালায়। তোমার ভাই অন্তত সাহসী মনে হচ্ছে। জি আন্টি, কিন্তু এখনো ভাইয়াকে তার হবু স্ত্রীকে দেখা হয়নি। আমি তো প্রায় ওকে বলি আগে দেখে নাও কে মেয়ে, কিন্তু ভাই সবসময় হাসে আর বলে যে মেয়ে আমার কপালে আছে তাকেই তো ভালোবাসতে হবে। ভালো ছেলের মতো কথা। আচ্ছা বাবা, তোমার ভাই কি করে? উনি আসলে ব্যবসা করেন আন্টি, মাঝে মাঝে দেশের বাইরে যেতে হয়, তাই বেশিরভাগ সময় দেখা হয় না। আচ্ছা, তাহলে বুঝলাম। আমাদের বাড়িরও অবস্থা তাই। তোমার ভাইয়ের মতো আমরাও এমনই একজন মানুষকে সামলাই, যে সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে থাকে। কথাটাও বলতে বলতে নিজের মুখে একটু হাসি ফুটল, কিন্তু চোখের কোণে হালকা ক্লান্তি টের পাওয়া গেল। অনেক মনোযোগ দিয়ে শুনছিল, সম্মান নিয়ে মাথা নেড়ে বলল, আন্টি, নিশ্চয়ই উনি অনেক পরিশ্রম করেন পরিবারের জন্য। হ্যাঁ বাবা, জীবনের জন্য পরিশ্রম করতেই হয়। তারপরে একটু বিরতি দিয়ে বলেন, আচ্ছা তোমরা খাও, আমি উপরে গিয়ে সাইমাকে দেখে আসি। ওর পা অনেকটা ফুলে গেছে আজ। অনেকের হাতের চামচ থেমে গেল এক মুহূর্তের জন্য। সাইমার নামটা শুনেই যেন বুকের ভেতর অদ্ভুত একটা শব্দ হলো, ধূপ। সে কিছুই বলল না, শুধু মাথা নিচু করে খেতে লাগলো। সিয়াম পাশে বসে হেসে বলল, ভাই তুই খা, ওসব নিয়ে ভাবিস না, আপু খুব শক্ত মেয়ে, কাল সকালে দেখবি ঠিক হয়ে গেছে। শক্ত তো বটেই ভাই, আজ একটু বেশি বুঝেছি। আকাশ কৌতূহল ভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে ভাই? কিছু না রে, তোমাদের বাসার রাগী আপুর সঙ্গে কথা বলার সাহসী লাগে। তিনজনের হাসির শব্দে ঘরটা ভরে উঠল।
বাইরে রাতের আকাশে তখন চাঁদটা নরম আলো ছড়াচ্ছে। উপরে ঘরে সাইমা একা বসে জানালা দিয়ে সেই চাঁদের আলোর দিকে তাকিয়ে আছে। কানে ভেসে আসছে নিচ থেকে ভেসে আসা হাসির শব্দ। তার মনে অনিচ্ছা সত্ত্বেও ভেসে উঠছে অনিকের মুখটা, তার সেই অচেনা ছোঁয়ার স্মৃতি। রাত তখন গভীর, চারপাশে এমন নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দটাও শোনা যায়। ঘড়ি কাঁটা টিকটিক করছে। আকাশের বাইরে হালকা চাঁদ আলো ছড়াচ্ছে। জানালার ফাঁক দিয়ে অনেকের ঘুম ভেঙে গেল হঠাৎ। গলা শুকিয়ে কাট। সে খেয়াল করলো টেবিলের জগটা খালি। চোখ কষলে উঠে দরজা খুলে ধীরে ধীরে বাইরে বের হলো। বারান্দার করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে থমকে গেল। সামনের রুমে দরজাটা হালকা ফাঁকা। সাইমার রুম, ভেতর থেকে হালকা আলোয় ঝলমল করছে। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ, অনেক চমকে উঠল। দরজার কাছে গিয়ে দেখলো সাইমা বিছানা থেকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলছে। অনেক এক মুহূর্ত ভাবলো না, ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। সাইমা প্রায় পড়ে যাচ্ছিল। দুজনের শরীর একে অপরের সঙ্গে হালকা ধাক্কা খেয়ে ভারসাম্য হারালো। দুজনেই একসাথে বিছানায় পড়ে গেল। দুজনে ঠোঁট এক হয়ে গেল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। শুধু নিঃশ্বাসের শব্দ, বুকে ধুকপুকানি আর চোখে চোখ পড়ার অদ্ভুত এক অনুভূতি। অনেক তাড়াতাড়ি সরে গিয়ে নিচু গলায় বলল, আমি আমি সরি আপু, আপনি পড়ে যাচ্ছিলেন, আমি শুধু ধরতে গিয়েছিলাম, পা ফসকে গেল। সাইমা কিছু বলল না। প্রথমে বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। চোখ নামিয়ে ধীরে বলল, আমি বাথরুমে যেতে চাচ্ছিলাম, কিন্তু পাটা ব্যথা করছে, একা পারছি না। আপনি বসুন, আমি কাউকে ডাকছি। না, মা ঘুমিয়ে পড়েছে, তুমি একটু ধরে দিও, তারপর আমি নিজেই সামলে নেব। অনেক নিঃশব্দে এগিয়ে এসে তাকে হালকা ভর দিয়ে উঠিয়ে দিল। সাইমার গায়ে হালকা গোলাপের গন্ধ, চুলে বাতাস লেগে উঠছে। সে ধীরে ধীরে তাকে বাথরুমের দরজার কাছে নিয়ে গেল। বলল নরম গলায়, হয়ে গেলে ডাক দিবেন, আমি নিয়ে যাব আবার রুমে। আচ্ছা, ধন্যবাদ। দরজাটা বন্ধ হয়ে গেল। অনেক এক পা পিছিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর তখনও অনিয়মিতভাবে ধুকপুক করছে। মনে হলো সাইমা সেই চোখ দুটো এখনো তার সামনে, নরম ভেজা অথচ অভিমানী। সে নিজের মনে হাসলো আলতো করে। এই মেয়েটা শুধু রাগী না, অদ্ভুত রহস্যময়, আর আমি বোধহয় দিনকে দিন ডুবে যাচ্ছি ওর এই রহস্যে। রাতে নীরবতা ভরে গেছে। বাইরে বাতাসে হালকা গন্ধ আসে, আর আকাশে চাঁদ নরম আলো ছড়াচ্ছে। জানালার ফাঁক দিয়ে সাইমা বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। নীরব আলোয় সে ছায়া দেখতে পেল আয়নায়। ঠোঁট হালকা কাঁপছে, বুকের মধ্যে ধুকপুকানি শুরু। সে নিজের প্রতি বিস্ময়ে বলল, পিচ্চি ছেলেটার জন্য কেন এমন লাগে? ওর স্পর্শে কেন মনে কেমন যেন কাঁপন ওঠে? চোখে কৌতূহল আর দ্বন্দ্বের আলো, মনের হাজার ভাব ভেসে ওঠে। হঠাৎ মনে হলো এমন অনুভূতি আগে কখনো হয়নি। সে আয়নায় নিজের চোখগুলোকে ধরে দেখল। আমি কি ভাবছি? কেন মনে এমন অদ্ভুত উত্তেজনা জাগছে? সাইমা ফ্রেশ হয়ে বাথরুমের দরজা খুলে দিল। অনেক তাকে ধরে রুমে নিয়ে এলো। অনেক চলে যেতে নিলেই সাইমা বলল, তুমি এত রাতে বাইরে কি করছিলে? আসলে রুমে পানি শেষ হয়ে গিয়েছিল, একটু পানি খেতে বের হচ্ছিলাম। আরে, আমার রুম থেকে খেয়ে নাও। অনেক এগিয়ে এসে পানি নিয়ে খেতে বসলো। সাইমার মুখে অদ্ভুত হাসি, চোখে কৌতূহল আর টেবিলের দিকে তাকিয়ে বলল, বসো, তোমার সঙ্গে তো কথাই বলা হলো না। সাইমার কথা শুনে অনেকের গলা শুকিয়ে গেল। সে মনে মনে ভাবে, এত রাতে আপনার সামনে বসে কথা বলবো? আমি তো নিজের নিয়ন্ত্রণ হারাতে বসেছি, আল্লাহই জানে আর একটু থাকলে কি হবে। তবু সে শান্ত থাকার চেষ্টা করে। সাইমা নরম কণ্ঠে বলল, কি খবর পড়াশোনার? ঠিক আছে আপু, পরীক্ষা শেষ হয়ে গেল তাই আপনাদের বাড়ি এসেছি। দুজনের মাঝে একটা নিঃশব্দ বোঝাপড়া তৈরি হলো। কথার খুব কম, চোখের ভাষা বেশি। তুমি অনেক মজা করছো আজ, তবে তুমি সত্যিই সাহসী। না আপু, আমি তো কেবল দায়িত্ব পালন করছি। রাত্রিক্রমে গভীর হলো। বাইরের বাতাসে হালকা শীতলতা, আর ঘরের ভিতর চুপচাপ হাসি ও কথার খেয়াল। তাদের এই নিঃশব্দ আলাপ যেন এক নতুন ধরনের বন্ধুত্ব আর অন্তরঙ্গ অনুভূতির সূচনা। রাত অনেকটা কেটে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। ঘরময় নিস্তব্ধতা নেমে এসেছে। অনেক ধীরে ধীরে নিজের রুমে ঢুকলো, দরজা বন্ধ করে বিছানায় বসলো।
ঘরের হালকা মৃদু আর জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সে নিজের বুকের উপর হাত রাখলো, ধুকপুক ধুকপুক করছে অজান্তেই। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে ফিসফিস করে বলল, কেন এমন হয়? সাইমা আপুর সামনে গেলেই কেন মনটা কেমন উল্টাপাল্টা হয়ে যায়? তার ঠোঁটের কোণে অজান্তে একটুখানি হাসি ফুটে উঠল। আপু তো আমার সিনিয়র, তবু কেন ওর সামনে দাঁড়ালে নিজেকে সামলাতে পারি না। ওর চোখে তাকালে মনে হয় সময় থেমে যায়। ওর কণ্ঠ শুনলে বুক কেঁপে ওঠে। এটা কি শুধুই সম্মান, নাকি কিছু অন্যরকম? অনেক হালকা মাথা নাড়ালো, নিজের সাথে নিজেই বলল, না না, পাগলামি করছি আমি। ও তো শুধু আমার আপু, সিনিয়র মানুষ। কিন্তু হৃদয়টা যেন তার কথা শুনতে রাজি নয়। সে মুহূর্তেই সাইমার মুখটা চোখের সামনে ভেসে উঠল। ওর সেই শান্ত হাসি, চোখের চাহনি আর কণ্ঠে মায়া। অনেক নিঃশব্দে বলে উঠল, আল্লাহ, আমি জানি না এ কেমন অনুভূতি। শুধু জানি ওর সামনে গেলে মনে হয় দুনিয়ার সব আওয়াজ থেমে যায়। বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম তার এলো না। মনটা শুধু বারবার ফিরে যাচ্ছিল সাইমার দিকে, ওর হাসি, ওর কণ্ঠ আর সেই মুহূর্ত যখন হঠাৎ তাদের দুজনের ঠোঁট একে অপরের ছোঁয়া পেয়েছিল। অনেক নিঃশব্দে বলল, সরি আপু, কিন্তু হয়তো আজ প্রথম বুঝলাম আমি সত্যি আপনাকে ভুলতে পারবো না। চাঁদের আলোতে তার মুখটা আরো নরম লাগছিল, যেন কোনো গোপন ভালোবাসা নিঃশব্দে জন্ম নিচ্ছে অন্ধকারের ভিতরে। সকালটা যেন অদ্ভুত শান্ত। সূর্যের আলো জানালার পর্দা পেরিয়ে অনেকের রুমে ছড়িয়ে পড়ছে। পাখির ডাক, চায়ের হালকা গন্ধ আর ভেতরে একটা কেমন মিষ্টি নিস্তব্ধতা। অনেক শার্ট পরে রুম থেকে বেরোতেই দেখল সামনে করিডোরে কেউ আস্তে আস্তে হাঁটছে। সাইমা, ওর এক হাতে দেওয়ালে ভর আর এক হাতে ওড়না সামলে পা টেনে টেনে হাঁটছে। অনেকের বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। সে কাছে গিয়ে আস্তে বলল, আপু, এখন পায়ের অবস্থা কেমন? সাইমা মাথা তুলে তাকালো, চোখে সেই চেনা মায়া, ঠোঁটে হালকা হাসি। ব্যথা নাই বেশি, শুধু একটু টান লাগে মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, কাল তো মনে হচ্ছিল বেশ ব্যথা পেয়েছেন। সাইমা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সিঁড়ির দিক থেকে সিয়ামের গলা শোনা গেল। আপু, নামবে না? আমি ধরে নামিয়ে দিই, তুই একা একা নামিস না। আচ্ছা আচ্ছা, ধরো হাত, নামি। এই যে ধর, এখন পড়ে গেলে আবার মা আমাকে দোষ দিবে। হ্যাঁ, ঠিকই বলেছে। এখন আবার পা মচকে গেলে ডাক্তার ডাকতে হবে। সাইমা একবার তাকালো অনেকের দিকে, চোখে সেই একই কমলতা, যেটা লুকাতে চাইলেও মুখের কোণে ধরা পড়ে যায়। ধীরে ধীরে সাইমা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সিয়ামের হাত ধরে অনেক চুপচাপ দাঁড়িয়ে রইল করিডরে। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরল না সাইমার পায়ের দিকে থেকে, যেন ভয়। আবার যদি পড়ে যায়, আবার যদি তাকে ধরতে হয়। নিজের মনে হালকা হেসে ফিস ফিস করে বলল, আল্লাহ, মেয়েটার সাথে একদিন না একদিন কপালে বিপদ হবেই। সকালে রোদ জানালা পেরিয়ে নরম আলো ফেলছে। খাবার টেবিল জুড়ে, টেবিলে সাজানো ভাত, ডাল, মাছ ভাজা আর সাইমার মায়ের হাতের গরম খিচুড়ি। সবার মুখে হাসি, কিন্তু দুজনের চোখে নীরব কিছু কথা। অনেক আর সাইমা ধীরে ধীরে হেঁটে এসে চেয়ার টেনে বসলো। পায়ে ব্যথা কিছুটা কমেছে, তবুও ওর চলাফেরায় এখনো একটা দৃঢ়তা আছে। অনেক ঠিক ওর সামনেই বসে, দুজনের চোখে এক মুহূর্তের জন্য মিলল। অনেক চোট করে চোখ নামিয়ে ফেলল, কিন্তু মুখে হালকা হাসি রয়ে গেল। সিয়াম চামচ নিয়ে হেসে বলল, ভাই, এই গ্রামের মাছের ঝোল কিন্তু দারুণ, খা খা। আরে আমি খাচ্ছি তো। তোমার মায়ের হাতে রান্না খেলে শহরের রেস্টুরেন্টও হার মেনে যাবে। আরে বাবা, তুই যে এত মিষ্টি করে কথা বলিস, মনটাই ভরে যায়। তা বিয়ে শাদী করবি কবে? এখনই না আন্টি, আগে একটু নিজের পায়ে দাঁড়াতে দেই। সবার মুখে হাসি ছড়িয়ে গেল। ঠিক তখনই অনেক বলল, আন্টি, আসলে আজ বিকালেই আমার বাড়ি ফিরতে হবে। মা ফোন করেছিল, কিন্তু কিছু দরকারি কাজ আছে। আরে বাবা, এসেছো একদিনও হলো না, তার আগে যাচ্ছ? আরো কিছুদিন থাকো না? ভাই, যাস না, তোকে ছাড়া একদম বোর লাগবে। ইচ্ছে তো আমারও রইল, কিন্তু মা যদি ফোন করে ডাকে না গেলে কষ্ট পাবে। সাইমা তখন চুপচাপ বসেছিল, চামচে হাত থেমে গেছে, চোখ নামালো। অনেকের কথাগুলো যেন তার ভেতরটা অদ্ভুত কষ্টে ভরে দিল। সাইমার মা মৃদু গলায় বললেন,
না বাবা, আজ না, দুদিন থেকে যাও। কাল একটা বিশেষ রান্না করব তোমার জন্য। আচ্ছা আন্টি, ঠিক আছে, কাল চলে যাব। এই তো হলো কথা। এবার শান্তি পেলাম। সবাই আবার খেতে শুরু করলো, কিন্তু অনিকার সাইমার চোখ যেন আবারও কোথাও আটকে গেল। কথা নেই, শব্দ নেই, তবু সেই নীরব দৃষ্টির ভেতর একরাশ মায়া ভাসছে। অনেক নিজের মনে বলল। যাওয়া না যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু এই চোখ দুটো রেখে কিভাবে যাব? বিকেলের রোদটা আজ কেমন যেন অন্যরকম। আকাশে হালকা মেঘ, রোদটা সোনালি ছায়ে ঢেকে আছে। সাইমা আস্তে আস্তে ছাদে উঠল। পায়ে ব্যথা এখন অনেকটা কমে গেছে, তবু হাঁটার মধ্যে এক ধরনের ধীর কোমলতা আছে। ছাদে উঠে চোখ পড়ল অনেক দাঁড়িয়ে আছে রেলিংয়ের পাশে। হাওয়ায় ওর চুল এলোমেলো হয়ে গেছে, সূর্যের আলো পড়ছে মুখে, মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। সাইমা কিছুক্ষণ চুপ করে ওকে দেখতেই থাকলো, তারপর সাহস জোগাড় করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালো। অনেক একটা কথা বলবো। অনেক একটু চমকে তাকালো, তারপর হেসে বলল। জি আপু, বলুন। সাইমা কিছুক্ষণ চুপ করে রইল, চোখ নামালো, গলার স্বর কাঁপছে। কেউ যদি কাউকে পছন্দ করে তাহলে কি সেটা বলা উচিত, নাকি গোপন রাখাই ভালো? আমি মনে করি মনের কথা বলা উচিত। না বললে হয়তো একদিন কেউ এসে সেই মানুষটাকে নিয়ে যাবে, তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। সাইমা মুখ তুলে তাকালো, চোখে লাজ, ভয় আর অদ্ভুত এক শান্তি। হালকা হাসি দিয়ে বলল। তাহলে আমিও বলছি, আমি তোমাকে পছন্দ করি অনেক, বলতে পারো ভালোবাসি। অনেক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হাওয়াটা যেন হঠাৎ থেমে গেছে, সময়টাও স্তব্ধ। সাইমা ধীরে বলল। ভেবো না দুদিন তোমাকে দেখে এসব বলছি। আমি তোমাকে 2 বছর আগেই পছন্দ করতে শুরু করেছি। যেদিন প্রথম সিয়ামের ফোনে তোমার ছবি দেখেছিলাম, সেদিন থেকেই জানতাম এই ছেলেটা আমার জীবনে কোথাও না কোথাও জায়গা করে নেবে। তখন পছন্দ ছিল, এখন সেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিয়েছে। অনেকের গলা শুকিয়ে গেল, মুখে কথা আসে না, শুধু বুকের ভেতর ধুকপুক করছে অদ্ভুতভাবে। ও ধীরে বলল। সাইমা আপু, আমি কিছু বলো না এখন, শুধু জানো আমার ভালোবাসাটা সত্যি। বয়সে হয়তো তুমি ছোট, কিন্তু অনুভূতিতে তুমি বড়ই প্রিয় হয়ে গেছো আমার কাছে। ওর চোখে তখন এক ফোঁটা অশ্রু চকচক করছে, হাওয়া ভাসছে ধীরে। সাইমা চুল উড়ে এসে ছুঁয়ে গেল অনিকের মুখে। অনেক নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, মনে মনে বলল। আল্লাহ, এই মেয়েটা কি করে আমার পুরো পৃথিবীটা এইভাবে ওলট পালট করে দিল। ছাদের পর সূর্যের শেষ আলোয় দুজনে নীরবে দাঁড়িয়ে রইল। বলে না, তবু সবকিছু বলা হয়ে গেল। সাইমা থেমে গেল অনিকের সামনে। তার চোখে কেমন একটা অদ্ভুত স্থিরতা, মুখের কোণে মিষ্টি কিন্তু গম্ভীর এক হাসি। অনিক, আমি আমার মনের কথা বলেছিলাম, চাপ দিতে না, এখন বাকিটা তোমার ইচ্ছে। সাইমা বলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ঠিক তখনই অনিকের বুকের ভেতরটা কেমন যেন মোচুতি উঠল। কিছু না ভেবে এগিয়ে এলো, সাইমার হাতটা ধরলো দৃঢ়ভাবে, তারপর নিজের দিকে টান দিয়ে ঠোঁটে চুমু খেয়ে পড়ল। আপু মানে সাইমা, এখন চুপ থাকলে নিজেকেই ঘৃণা করব। তুমি বলেছিলে ভালোবাসা গোপন রাখা উচিত না, আমি তখনই বুঝেছিলাম আমিও অনেক আগে হারিয়ে গেছি তোমার ভেতরে। সাইমা বিস্মিত চোখে তাকিয়ে রইল। যেদিন প্রথম তোমার কণ্ঠ শুনেছিলাম, তারপর সিয়ামের ফোনে তোমার মুখটা দেখেছিলাম, সেদিন থেকেই মনে হয়েছিল আমি তোমার ভেতরেই বাঁচবো, শুধু সাহস পাইনি বলতে। মুহূর্তে নীরবতা, বাতাসে দুজনের নিঃশ্বাসে শব্দ। সাইমার চোখে জল চিকচিক করছে, ঠোঁটে অল্প একটু হাসি। তাহলে এতদিন কিছু বলনি কেন অনিক? ভয় ছিল, তুমি আমার থেকে অনেক উঁচু, হয়তো তুমি বুঝবে না আমার অনুভূতি। সাইমা আস্তে করে মাথা নিচু করলো, বাতাসে তার চুল উড়ে এসে অনেকের মুখ ছুঁয়ে গেল। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন সময়টা স্থির হয়ে গেছে। তারপর সাইমা ধীরে ধীরে বলল। এখন আর কিছু বলো না, শুধু থেকো পাশে, এইটুকুই চাই। অনেক কিছু না বলে মাথা নাড়ল, চোখের ভেতরে এক শান্ত স্বীকারোক্তি, ঠোঁটে এক নীরব প্রতিশ্রুতি। তারপর দুজনে ঠোঁট আঁকড়ে ধরে ভালোবাসা প্রকাশ করলো। বিকেলের নরম আলো তাদের ভালোবাসার সাক্ষী হলো। তাদের ভালোবাসা দেখে লজ্জায় ডুবে গেল যেন। অনিক আর সাইমা এখনো নীরবে পাশাপাশি দাঁড়িয়ে, দুজনের মুখে হালকা হাসি, কিন্তু চোখে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই পেছন দিক থেকে কারোর গলা শোনা গেল। আরে বা, তোরা দুজন ছাদে এমন চুপচাপ বসে আছিস কেন? আমি জানতাম কিছু একটা গরম চলছে, তাই কফি নিয়ে হাজির হয়েছে। তুই না সব জায়গায় হাজির হয়ে যাস সময় মতো। কফি এনে ভালোই করেছিস, আজকের বাতাসে ঠান্ডা ঠান্ডা লাগছিল।
স্যাম ট্রেতে 3 কাপ কফি নামিয়ে বলল। কফির সঙ্গে গল্প না হলে জমে না, তাই না? এখন বল, কে শুরু করবে গল্প? আপু না অনেক? সাইমা মুচকি হেসে কাপটা হাতে নিল। আমি না, আজ অনেকই গল্প বলবে। শুনেছি ভীষণ গল্পবাজ নাকি। অনেক কফির কাপটা হাতে নিয়ে সাইমার চোখে তাকিয়ে বলল। আপুর সামনে মুখ খুললেই সব গল্প গুলিয়ে যায়। এখন তুই বল সিয়াম, তোর কাহিনী শুনি। আহা, গল্পবাজিতে আপু আর অনেকের জুটি দারুণ। আমি কিছু বললেই তোরা একসাথে মজা করবি। তিনজনের হাসিতে সাতটা মুখর হয়ে উঠল। চায়ের কাপে ধোয়া উঠছে, সন্ধ্যার হাওয়া ওড়াচ্ছে সাইমার চুল। অনেক একপাশে হেসে চুপচাপ তাকিয়ে আছে, তার মুখে মিষ্টি হাসি, যেন নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা এই ছাদের সন্ধ্যাতেই বন্দী হয়ে গেছে। সাইমা একবার চুপি চুপি তার দিকে তাকালো, দৃষ্টি মেলাতেই দুজনেই হেসে ফেল। আর সিয়াম অবাক হয়ে বলল। আরে তোমরা হেসে হেসে কি গোপন মেসেজ দিচ্ছ একে অপরকে? আমার বাদ দিয়ে প্রেম করে ফেলিস না যেন। হা ভাই, তুই না থাকলে তো এই কফিটাই জমতো না। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ছাদের দিক থেকে হালকা বাতাস ঢুকছে অনেকের ঘরে, হালকা বন্ধ জানালার পর্দা দুলছে। মৃদু হাওয়ায় অনেক বিছানায় আদশা হয়ে ফোন দেখছিল। হঠাৎ দরজার হালকা কড়কড় শব্দ। ভুরুকুচকে তাকাতেই দরজাটা আস্তে খুলে ভেতরে ঢুকলো সাইমা। তার হাতে হালকা আলো, মুখে লজ্জা আর দুশ্চিন্তার ছায়া। আপু, আপু, এত রাতে আপনি এখানে? কেউ দেখে ফেললে কি বলবেন? জানি, কিন্তু মন মানলো না অনি। কাল তুমি চলে যাবে, ভাবছিলাম একবার কথা না বলে গেলে বুকটা ফেটে যাবে। অনেক উঠে দাঁড়ালো, ধীরে ধীরে সাইমার সামনে গিয়ে দাঁড়ালো। চুপচাপ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আপু, এমন করে আসা ঠিক না, কেউ দেখলে ভুল বুঝবে। সাইমা হঠাৎ তার বুকের কাছে এসে অনেককে জড়িয়ে ধরলো। একটা দীর্ঘ নীরবতা। অনেক অনুভব করলো তার কাঁধে সাইমার গরম নিঃশ্বাস আর বুকের কাঁপন। অনেক, তুমি কাল চলে যাবে, তারপর কি আমাকে মনে রাখবে? ভুলে যাবে না তো? অনেক ধীরে ধীরে তার মুখটা হাতে তুলে ধরলো, চোখের গভীরে তাকিয়ে মৃদু হাসলো। তারপর আস্তে আস্তে সাইমার কপালে ঠোঁট ছোঁয়ালো। আরে বোকা মেয়ে, ভালোবাসলে কি কেউ ভুলে? তুমি তো এখন আমার শ্বাসে, আমার প্রতিটা ভাবনায়। ভুলা মানে তো নিজেকে হারানো, সেটা কখনো পারবো না। সাইমার ঠোঁট কেঁপে উঠল, চোখের কোণে এক ফোঁটা জল ঝরে পড়ল। অনেক সেটা আঙ্গুলে তুলে মুছে বলল। এই অশ্রু আমি নিতে চাই না। আমি চাই তোমার হাসিটা, এই চোখ দুটো আমার পাশে থাকুক সারা জীবন। তাহলে প্রস্তুতি নাও, দূরে গিয়েও ভুলবে না। প্রতিশ্রুতি দিলাম, এই হাত ছাড়বো না কখনো। দূরত্ব শুধু জায়গার হবে, হৃদয়ের নয়। সাইমার কিছু না বলে মাথা রেখে দিল অনেকের বুকে। দুজনেই চুপ। বাইরে বাতাস বইছে, চাঁদের আলো জানালে নরম ছায়া ফেলছে। আর সে নীরব রাতের সাক্ষী হয়ে থাকলো তাদের অঘোষিত প্রেমের প্রথম প্রতিশ্রুতি। দুপুরবেলা রোদটা জানালা দিয়ে ডাইনিং টেবিল উপর ছড়িয়ে পড়েছে। টেবিলের সবাই চুপচাপ খাচ্ছে। সাইমা নিচের দিকে তাকিয়ে অনেকের দিকে একবারও তাকাচ্ছে না। তবু অনেক মাঝে মাঝে লুকিয়ে তাকিয়ে দেখছে তার মুখটা। ক্লান্ত, নীরব নীরব ক্লান্ত, তবু কেমন মায়াময়। খাওয়া শেষ হতে অনেক গ্লাসে পানি খেয়ে চেয়ার থেকে উঠল। আন্টি, আমি এখন যাই। মা ফোন করেছিল একটু আগে, আমাকে যেতে বলেছে। ঠিক আছে বাবা, জানি আজ তোমার ফেরার কথা। সাবধানে যেও, আর পৌঁছে একটা ফোন দিও যেন। অবশ্যই আন্টি, ফোন করব। আমার চুপচাপ বসে আছে, কিছুই বলল না, শুধু গ্লাসে থাকা পানি নিয়ে খেলছে আঙ্গুলে। তার ভেতরে অস্থিরতা কেউ বুঝতে পারছে না, কিন্তু অনেক ঠিকই টের পাচ্ছে। ভাই, আমি তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি। ঠিক আছে, চলো। অনেক ব্যাগ তুলে নিল, সবার দিকে একবার তাকালো, অবশেষে চোখ থামলো সাইমার দিকে। দুজনের চোখই এক মুহূর্তের জন্য মিল, নীরবতা আর না বলা হাজারো কথা। বাস স্ট্যান্ড, রোদ ঝলমল করছে, বাতাসে গরম আর হালকা ধুলা মিশে আছে। অনেকের গাড়ি দাঁড়িয়ে, চারপাশে যাত্রীদের ভিড়। ভাই, কেমন লাগলো আমাদের গ্রাম? আপু তোকে রাগিয়েছে না তো? আপু রাগ করে না ভাই, শুধু মাঝে মাঝে ভয় পাই। ওই চোখ দুটো যখন রাগে তাকায়, মনে হয় হার্ট ফেল করবে। ভাই,
পৌঁছেই একটা ফোন দিবি কিন্তু। হুম, অবশ্যই। গাড়ি চলতে শুরু করলো। অনেক জানালা দিয়ে বাইরে তাকালো। দূরে দেখা যায় শ্যাম এখনো হাত নাড়ছে। মনের ভিতরে যেন একটা ভার নামলো বুকে। চোখ বন্ধ করতে ভেসে উঠল সাইমার মুখ। সে রাতের আলতো কণ্ঠ, সেই প্রতিশ্রুতির শব্দ। ভুলে যেও না আমাকে অনেক। অনেকের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ভোলা যায় না কি তোমায় সাইমা? এই মন থেকে নয়, তুমি এখন আমার নিঃশ্বাসের ভেতর। গাড়ি ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। রেখে গেল এক মায়াময়ী নীরবতা, যার মধ্যে লুকিয়ে রইল এক অপ্রকাশিত ভালোবাসার প্রতিশ্রুতি। অনেক বাড়ি পৌঁছালো। দরজা খোলার সঙ্গে সঙ্গে মা হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন। এতদিনে আসার সময় হলো তোর? ছুটি পেয়েছিস আর বাড়ি না গিয়ে বন্ধুদের বাড়ি চলে গেলি? কি করব মা, সিয়াম জোর করে নিয়ে গেছে। জোর করে নিয়েছে নাকি? কোন মতলবে গেছিস তুই? তেমন কিছু না ভাই। তোর হাসি দেখেই বুঝতে পারছি তুই নিজেই গেছিস। বন্ধু তো শুধু বাহানা, নিশ্চয়ই কোনো কারণ ছিল। অনেক এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, আমি তো সাইমাকে কাছ থেকে দেখতে গেছিলাম, কিন্তু ভাবিনি যে ভালোবাসায় এত ডুবে যাব। ওর চোখ, ওর হাসি, সব কিছু এত কাছে, এত জীবন্ত। হঠাৎই মনে হলো সব সময় এখানে কাটিয়ে দেই। অনেক হালকা এসে ঘরে ঢুকলো। বুকে এক অদ্ভুত নীরবতা, আনন্দ আর অমিশ্রিত অশান্তি মিশ্রিত হয়ে আছে। অ্যান চুপচাপ ওর মার দিকে চেয়ে রইল। কেউ কিছু বলল না, শুধু সেই হাসিটা দেখলো। হয়তো তারা বুঝতে পারলো ও এই হাসির ভেতর লুকিয়ে আছে কোনো রহস্যময় অনুভূতি। রাতের শেষ প্রহর। অনেক ঘরে এসে ব্যাগটা কোণায় রেখে বিছানায় বসলো। সবকিছু পরিচিত, তবু আজ মনে হচ্ছে কিছু যেন ফাঁকা। বাড়ির চেনা দেওয়াল, পরিচিত ঘ্রাণ, তবুও হৃদয়ের ভেতর কোথাও যেন শূন্যতা গেঁথে গেছে। হঠাৎ মনে পড়ল শ্যামকে ফোন দিতে হবে। ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করলো অনেক। দুইবার বেল যাওয়ার পর ওপাশ থেকে শ্যামের প্রাণবন্ত কণ্ঠ ভেসে এলো। আরে ভাই, পৌঁছে গেছিস নাকি? হ্যাঁ রে, এখনই পৌঁছালাম। আমি ভালো আছি, তুই চিন্তা করিস না। বাড়ির সবাইকে বলিস যেন আমি এসে গেছি। ওপাশে একটু শব্দ হলো, তারপর শ্যাম হেসে বলল, আরে ভাই, সাইমা আপু তো আমার কাছেই বসে আছে, সব শুনতেছে। অনেকের বুকটা হঠাৎ যেন থমকে গেল। ওর গলায় কথাগুলো যেন আটকে গেল এক মুহূর্তের জন্য। সেই পরিচিত কণ্ঠ, সেই নীরব উপস্থিতি, যেন মাইলের পর মাইল দূর থেকে ঠিক পাশে আছে। আচ্ছা, তাই নাকি? ভালো থাকিস সবাই। আমি একটু রেস্ট নেই তাহলে, কাল কথা হবে। ঠিক আছে ভাই, কথা দেখা হবে ইনশাল্লাহ। কলটা কেটে গেল। অনেক ফোনটা রেখে বিছানায় হেলান দিল। চোখ বন্ধ করতেই আবার ভেসে উঠল সাইমার মুখ। সেই নরম চুল, সেই চোখের গভীরতা আর ঠোঁটের হাসি। ওর বুকের ভেতর ধুকপুক করছে অজান্তেই। মৃদু স্বরে নিজের মনেই বলল, তুই যদি জানতে সাইমা, এখনো তোমার কণ্ঠ কানে বাজে। এই দূরত্বেও তুমি ঠিক আমার ভেতর আছো। বাতাসে জানালার পর্দা দুলছে, আর অনেকের চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো সেই নরম ভালোবাসার অনুভূতি নিয়ে, যা না বলা হয়েও হাজার কথা বলে যায় নিঃশব্দে। রাতের খাবার টেবিল, সবাই একসাথে বসেছে। অনেক, আয়ান, বাবা মা, আর পাশেই বাবার পুরনো বন্ধু সাইদ চাচা। টেবিলের উপর গরম ভাত, মাছ ভুনা, দই, সালাদ, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এক ঘরোয়া প্রশান্তি। তো অনিক, পড়াশোনা কেমন চলছে রে? ভালোই চলছে বাবা, ক্লাসগুলো এখন নিয়মিত। পরীক্ষা শেষ, তাই ছুটি। ঠিক আছে, আমি ভাবছি এখন আমার অফিসে চাপও একটু কমেছে, তাই এবার আয়ানের বিয়েটা দিয়ে দিই। আয়ান চামচ হাতে নিয়ে থেমে গেল, মুখে হালকা লজ্জার ছাপ। বাবা, হঠাৎ এত তাড়া কেন? এখনই কেন বিয়ে? আরে বাবা, এখনো সঠিক সময়। শুক্রবার চলেন, আমরা সবাই মেয়ের বাড়ি যাই। তাড়াতাড়ি ডেট ফাইনাল করে আসি। ঠিক বলছেন চাচা, এতদিনে একটা বিয়ের দাওয়াত খেতে পারবো মনে হয়। আপনি বিয়ের কথা ঠিক করে ফেললেন, আর এখনো আমাদের মেয়ে ছবিটা পর্যন্ত দেখালেন না। সেটা ইচ্ছে করেই করিনি, এটা সারপ্রাইজ থাকবে। সামনাসামনি দেখবি, তারপরই বলবি এই তো আমার ছেলের জন্য পারফেক্ট মেয়ে। আয়ান চুপচাপ বসে আছে, মুখে হালকা লজ্জা আর চোখে কৌতূহল। অনেক মজা করে কনুই দিয়ে গুঁতো দিল ভাইকে। ভাই, মনে হচ্ছে তোমার জন্য বড় কোনো ঝড় আসছে। আর চিন্তা না করলেই ভালো হবে।
আগে নিজের প্রেমের রিপোর্ট কার্ডটা দেখা যাক। সবাই আবার হেসে উঠল। হাসির শব্দে ঘরটা ভরে গেল। একটা শান্ত সুখের পরিবার, যেখানে হাসির ভেতর লুকিয়ে আছে কিছু না বলা উত্তেজনা, আর সামনে অপেক্ষা করছে এক নতুন বর, যার কথা কেউই এখনো জানে না। রাত তখন প্রায় 10:30। ডিনার পর অনেক নিজের রুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করছিল। হঠাৎই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে দেখা গেল সাইমা কলিং। অনেকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আরে জান, এখন মনে পড়লো আমার। আমাকে তো ভুলেই গেছো অনেক, যাওয়ার পর থেকে একবারও ফোন দিলে না। আরে না জান, তোমাকে কি ভুলতে পারি আমি? আসলে পারিবারিক কিছু আলোচনা হচ্ছিল, ভাইয়ের বিয়ে নিয়ে সবাই মিলে বসেছিলাম। ও তাই নাকি? তাহলে তো বড় খবর। হ্যাঁ, আজ বাবা বলল এবার আয়ান ভাইয়ের বিয়েটা দিয়ে দেই। শুক্রবার ওদের বাড়িতে যাব বিয়ের ডেট ফাইনাল করতে। তাই বলছি, খুব ভালো তো। তাহলে তোমার ভাইয়ের বিয়েতে আমি যাব, পার্টি মিস করব না। অবশ্যই যাবা। আর ভাইয়ের বিয়ে হয়ে গেলে আমরা বিয়েটা করে ফেলবো, তাই তো? ঠিক তাই জান, আমি এখন শুধু দিন গুনছি সেই মুহূর্তটার জন্য। ফোনে অন্য প্রান্তে নরম হাসির শব্দ শোনা গেল। রাতের নীরবতা যেন এক ঝটকায় মিষ্টি হয়ে উঠল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ, শুধু নিঃশব্দ ভালোবাসার বাতাসে গলে যাচ্ছে সময়টা। আচ্ছা এখন ঘুমাও, কাল আবার ব্যস্ত থাকবা জানি। তুমি আগে ঘুমাও জান, আমি একটু জানালার পাশে বসে তোমার কথা ভাবি। ফোনের ওপাশে আবার হাসির শব্দ। তারপর ধীরে ধীরে কলটা কেটে গেল। আর অনেকক্ষণ জানালার পাশে বসে থাকলো। মন ভরে সাইমার কথাগুলো মনে মনে শুনতে লাগলো। শুক্রবার সকালটা যেন কেমন অন্যরকম ছিল। আকাশ পরিষ্কার, হালকা রোদে পথ ঝলমলে করছে। অনেক গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাবা মা আর আয়ন সবাই মিলে গাড়িতে উঠছে। গন্তব্য আয়নের শ্বশুর বাড়ি। বিয়ের তারিখ ফাইনাল করতে গাড়ি শহরের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে একসময় একটু শান্ত এলাকায় ঢুকলো। অনেক হঠাৎই কপালে ভাঁজ পেল। চারপাশের বাড়ি, মোড়, দোকান সব কেমন যেন চেনা চেনা লাগছে। বাবা, আমরা কি ভুল রাস্তায় চলে এসেছি? আরে ভুল হবে কেন? আমি তো এই রাস্তায় অনেকবার এসেছি, আমার বন্ধু বাসা এই দিকেই। অনেক আর কিছু বলল না, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল। গাড়ি আর একটু এগোতেই ড্রাইভার বলল, স্যার এসে গেছি। গাড়ি থামলো এক পরিচিত বাড়ির সামনে। সাদা গেট, নীল জানালা আর সেই চেনা নাম ফলক। অনেকের গলা শুকিয়ে গেল। এটা তো সাইমাদের বাড়ি। হাতের তালু ঠান্ডা হয়ে গেল ওর। চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে আছে বাড়িটার দিকে। অনেক মনে মনে ভাবে, না, এটা কি করে সম্ভব? সাইমার তো 2 ভাই। তাহলে আয়ানের বিয়ে ঠিক হয়েছে সাইমার সঙ্গে? মুহূর্তের মধ্যে অজস্র মনে প্রশ্ন জমে উঠল। কিছু বলার আগে বাবা হেসে বলল, চলো নি, নাম। ওরা ভেতরে অপেক্ষা করছে। বাড়ি গেট খুলতেই সাইমার বাবা এগিয়ে এসে হাসি মুখে সবাইকে ভেতরে নিলেন। আহা, আপনাদের তো অনেকদিন পর দেখলাম। আসুন আসুন ভিতরে। ড্রয়িং রুমে ঢুকতেই সাইমার মা এগিয়ে এলেন, সাথে সিয়ামও। তাদের চোখ প্রথমে এগিয়ে থামলো অনেকের মুখে। মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে গেল ঘরের মধ্যে। সাইমার মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেন, অনেক, তুমি? ভাই তুই এখানে? অনেক তখনও স্তব্ধ। মাথার ভেতর যেন কুয়াশা জমে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এক মুহূর্তে চেনা অথচ অচেনা হয়ে উঠেছে। আর অনেকের বুকের ভিতর এক অদ্ভুত ভারী নিঃশ্বাস জমে রইল, যেন ভাগ্য হঠাৎ করেই এক ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছে। সাইমার মা একবার ঘরের ভেতর গেলেন, হাসি মুখে বলেন, সাইমা এসো মা, ওরা এসেছে। কিছুক্ষণের মধ্যেই সাইমা ধীরে ধীরে ঘরে ঢুকলো। লাল সাদা সালোয়ার কামিজে সে ঠিক যেন সকালবেলার আলোয় ভেজা গোলাপের মতো লাগছিল, কিন্তু চোখে এক অদ্ভুত বিস্ময়। চোখ প্রথমে গিয়ে থামলো অনেকের মুখে। মুহূর্তে ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। অনেক তখন চুপচাপ বসেছিল, কিন্তু বুকের ভিতর রাগে আগুন জ্বলছিল। অনেকের মনে মনে, এই মেয়ে এত বড় কথা একবারও বলতে পারলো না। ওকে দেখতে আসবে ও জানতো, তবুও মুখ খুললো না। অন্তত একবার তো জানাতে পারতো। সাইমা ভেতরে ভেতরে কাঁপছিল। অনেককে দেখে সে বুঝে ফেলেছিল ওর চোখের ভেতর যে রাগ, তাতে কোনো ব্যাখ্যা কাজ করবে না। চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। বাতাসটা যেন ভারী হয়ে গেল। সবার সামনে অনেক কোনো কথা বলল না, কিন্তু তার চোখের দৃষ্টি যেন আগুনের মতো জ্বলছিল সাইমার মুখের দিকে। অনেকের বাবা হাসি মুখে বলেন, এই তো সাই মামা, খুব সুন্দর ঘর সংসার হবে ইনশাআল্লাহ।
অনেকের মা পাশে বসা সাইমার হাতে নিজের হাতের বালা খুলে পরিয়ে দোয়া করলেন। আল্লাহ তোমাদের মঙ্গল করুক মা, সংসারে যেন সবসময় হাসি থাকে। অনেকের পাশে বসা আয়ন তখন লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে, আর অনেক ওর মুঠি শক্ত হয়ে আছে। সাইমা একবার চুপি চুপি চোখ তুলল। অনেকের চোখে রাগ, কষ্ট আর অভিমান একসাথে জমে আছে। সে কিছু বলতে পারল না, শুধু নীরবে তাকিয়ে রইল অনেকের দিকে। সাইমার মুখে কোনো কথা না বলেই আস্তে আস্তে উঠে গেল ডাইনিং থেকে। চোখে ভাসছিল অনেকের অভিমান মেশানো দৃষ্টি। বুকের ভেতরটা অদ্ভুত ভারী লাগছিল। সে রুমে ঢুকে দরজা চাপল। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল, ঠোঁট কাঁপছে, বুক ধুকপুক করছে। মনে মনে বলল, অনেক নিশ্চয়ই খুব রেগে গেছে। কিছুই বললো না, শুধু চোখের দৃষ্টিতেই সব বুঝিয়ে দিল। ওদিকে বসার ঘরে সবাই গল্পে মেতে আছে। অনেক হঠাৎ উঠে দাঁড়ালো, মুখের স্বাভাবিক ভাব আনার চেষ্টা করে বলল, সিয়াম, আমি একটু ওয়াশরুম থেকে আসি, ঠিক আছে? যা ভাই, আমার রুমে বা গেস্ট রুমে যেটা খুশি যা। ঠিক তখনই অনেকের মা অবাক হয়ে তাদের কথোপকথন শুনে বলেন, কি ব্যাপার রে, তোমরা এমন করে কথা বলছিস কেন? মনে হচ্ছে তোমরা অনেক আগের পরিচিত। তবে একসাথে অনেক আজ সিয়ামের দিকে তাকালো। সিয়াম একটু হেসে বলল, আরে হ্যাঁ আন্টি, অনেক তো আমার ক্লোজ ফ্রেন্ড, আর এই 2 দিন তো আমাদের বাড়িতেই ছিল। এক মুহূর্তের জন্য ঘরের সবাই থমকে গেল। অনেকের মা চমকে উঠলেন। কি বললে? অনেক তোমাদের বাড়িতে ছিল? সাইমার মাও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অনেকের দিকে। বাতাসে যেন নীরবতার তরঙ্গ ছড়িয়ে পড়ল। অনেক কিছু বলতে চাইল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল। সবার চোখ তখনও তার দিকেই। আর সাইমার রুমে দরজার আড়াল থেকে চুপচাপ দাঁড়িয়ে সাইমা শুনছিল প্রতিটা কথা। তার মুখে মৃদু হাসি, যেন মনেই বলছে, এখন সবাই জানুক আমি যে ওর মানুষ, ও তো আমারই। অনেক এসে ধীরে দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকলো সাইমার রুমে। সাইমা হতবাক হয়ে তাকিয়ে রইল। অনেক এসে রাগে সাইমার ঠোঁট কামড়ে ধরলো। সাইমা ছটফট করে উঠল। কিছু বলার আগেই অনেকের নিঃশ্বাস বলল, কি সুন্দর সাজছো তুমি আজ, তাই না? বিয়ের পাত্রের সামনে ঠিকঠাক যেতে হবে তো। অনেক, তুমি এভাবে রেগে আছো কেন? রাগ না হলে কি করব বলো? 2 দিন আগেও বলেছিলে আমাকে ছাড়া ভাবতে পারো না, আর আজ চোখে দেখে অন্য কারোর সামনে বসে আছো, একটা কথাও বললে না আমাকে। শোনো, আমি কিছুই জানতাম না। আজ সকালে বাবা বলেছে আমি রাজি না। অনেক, বিশ্বাস করো। অনেক তার দিকে কয়েক পা এগিয়ে এলো। চোখে অভিমান জমে আছে, গলায় কাঁপন। রাজি না? তাহলে এত সাজগোজ কেন? এত চুপ করে বসেছিলে কেন? একবারও চোখ তুলে আমার দিকে তাকালে না? আমি তো ভয়ে ছিলাম, সবাই ছিল পাশে, কিছু বলতেও পারিনি। অনেক একটা গভীর নিঃশ্বাস ফেলো, তারপর মুখটা ঘুরিয়ে জানালার দিকে তাকালো। আমি ভাবিনি তুমি আমাকে এমনভাবে কষ্ট দিবে সাইমা। বিশ্বাস করো অনেক, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কারোর সাথে বিয়ের কথা ভাবতেই পারি না। অনেক ধীরে তার দিকে তাকালো, চোখে এক ফোঁটা জল চিকচিক করছে। তাহলে প্রমাণ দাও। প্রমাণ? হ্যাঁ, সময় আসুক, সবাইকে বলবি তুই শুধু আমার। সাইমা কিছু বলতে পারলো না, শুধু অনেকের চোখে তাকিয়ে রইল। সেখানে অভিমান, ভালোবাসা আর অজানা এক ভয় একসাথে চলছে। অনেকেরা গাড়িতে ওঠার পর পুরো পথটায় নীরবতায় ভরে গেল। সবাই কথা বলছে, হাসছে, কিন্তু অনেক যেন অন্য জগতে। মনটা ভারী হয়ে আছে। সেই বাড়িটা, সেই ছাদ, সেই চোখ জোড়া, সেই মুখের অভিমান, সব একসাথে ভিড় করে আসছে মাথায়। বাড়িতে পৌঁছে অনেক নিঃশব্দে নিজের রুমে দিকে গেল। আইন তখন বলল, কি রে, এ কেমন মুখ করে আছিস? যাওয়ার সময় তো দেখলাম হাসি থামছিল না। আরে কিছু না ভাই, অনেক দূরের পথ, ক্লান্ত লাগছে একটু। ক্লান্তি নাকি অন্য কিছু? তোর চোখের ক্লান্তির চেয়ে অন্য কিছু বেশি লাগছে কিন্তু। না ভাই, তেমন কিছু না, তুই থাক, আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই। অনেক ঘরে ঢুকে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে হাসলো, তবে সেই হাসিতে কষ্টের ছায়া স্পষ্ট। মনে মনে বলল, যে মেয়েটাকে নিজের বলতে চেয়েছিলাম তারই জন্য আজ এত দূরত্ব। ভালোবাসা কি এমন হয় নাকি নিজের সামনে থেকেও নিজের হয় না? অনেক মুখ দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাইরে পাখির ডাক, জানালায় হালকা হাওয়া, সবকিছু ঠিকই আছে, শুধু ভেতরের ঝড়টাকেও দেখতে পাচ্ছে না। আয়ান দূর থেকে তাকিয়ে মনে মনে বলল, এই ভাইটা কিছু একটা লুকাচ্ছে নিশ্চিত, কিন্তু কি? ঘরটা নিস্তব্ধ।
শুধু অনেকের বুকের ভেতরটা ধপধপ করছে সাইমার নাম ধরে। ডাইনিং টেবিলে সবাই বসে বিকেলে চা খাচ্ছিল। অনেক চুপচাপ নিজের কাপে চা নাড়ছিল, চোখে একদম ফাঁকা। ঠিক তখনই আয়নের ফোনে কল এলো। সে ফোনটা কানে দিয়ে হাসলো। হ্যালো, আচ্ছা একটু, আমি রুমে গিয়ে কথা বলছি। এ বলে সে হাসতে হাসতে নিচের রুমে ঢুকে গেল। ঘরে এখন শুধু অনেক, তার বাবা আর মা। অনেকের মা হালকা এসে বাবার দিকে তাকালেন। মেয়েটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, তোমার পছন্দে ভুল হয় না কখনো। অনেক খুঁজে পেয়েছি জানো, এমন মেয়ে সহজে পাওয়া যায় না। শান্ত, ভদ্র, শিক্ষিত, সব দিক থেকেই পারফেক্ট। তাই দেখছি, আজ ওদের বাড়িতে গিয়ে বুঝলাম মেয়েটা একদম আমাদের পরিবারের মতো। আচরণেও ভদ্রতা আছে, কথাবার্তাও মিষ্টি। হ্যাঁ, তাই তো বলছিলাম আয়ানের ভাগ্য ভালো, এমন মেয়ে পাচ্ছে। কথাগুলো শুনে অনেকের বুকটা হঠাৎ কেঁপে উঠল। তার হাতে ধরা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে রক্ত যেন ফুটছে। মা হঠাৎ বললেন, অনেক, কি রে, তুই চুপচাপ বসে আছিস কেন? কেমন লাগলো মেয়েটাকে? ভালোই তো, ভদ্র মেয়ে মনে হলো। ঠিকই বলেছিস, তোর ভাইয়ের জন্য একদম উপযুক্ত পাত্রী। এখন শুধু বিয়েটা হলেই কাজ শেষ। অনেক মাথা নিচু করে কাপটা নামিয়ে রাখলো, মুখে হাসি রাখলো। চোখে জমা থাকা অভিমানকেও টের পেল না। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছে, যাকে ভালোবেসেছিলাম তাকে আজ আমার ভাইয়ের বউ হিসেবে পেতে যাচ্ছি। রাতের নিঃশব্দে অনিকের ফোন বারবার বেজে উঠছে, কিন্তু অনেক রাগ এবং নিজের আবেগ সামলাতে না পেরে ফোনটা চুপচাপ বন্ধ রেখে সাইমা বারবার নিজেই হালকা শোনাই। অনেক, তুমি কেন রিসিভ করছো না? আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, একটু, শুধু কিছু সময়ের জন্য। তোমার সঙ্গে না বলে থাকতে পারছি না আমি। তার চোখে সামান্য জল জমে আসে, বুকটা যেন অচেনা ভেতরের উত্তেজনায় ধুকপুক করছে। হাতগুলো ফোনের উপর টেনে টেনে রাখে, মনে মনে অনেকের নাম বলেই যাচ্ছিল। অনেক, আমি তোমাকে ভাবছি, শুধু একটু কথা বলতে চাই, আর কিছু চাই না। বাথরুমের আলোয়, জানালায় হালকা আলোয় সাইমার মনটা অজানা এক উত্তেজনায় ভেসে যাচ্ছিল, কিন্তু ফোনটা এখনো নিস্তব্ধ। অনেকের প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, আর চেষ্টা করব না, কিন্তু মনে রেখো আমি অপেক্ষা করব। তুমি যদি একবার তাকাও আমি চুপ থাকবো না। ডাইনিং টেবিলে সবাই বসেছিল, চায়ের কাপে হাত ঘোরাতে ঘোরাতে অনেকের বাবা হালকা হাসি দিয়ে বলেন, বিয়ে তো বেশি দিন দেরি নেই, তোমরা বরং শপিং শেষ করে ফেলো। সব ঠিকঠাক হলে অনুষ্ঠানে সমস্যা হবে না। হ্যাঁ বাবা, ঠিক আছে, কিন্তু আমি গিয়ে কি করব? আরে অনেক, আমি তো সাইমাদের কাছে বলেছি তুমি আর আয়ানোর সাথে যাবে। ভাইয়া, আমি একাই থাকি না, তুমি যাও। আরে না, এবার দেখো সাইমার সাথে তার ভাই সিয়ামও আসছে, তুমিও আয়ানের সাথে যাবে। অনেক হালকা নিঃশ্বাস ফেলে মাথা নাড়ল, মনে মনে বলল, আয়ান আর সিয়ামের সাথে থাকলে কমপক্ষে সমস্যাটা সামলানো যাবে, কিন্তু সেই বাড়ি, সেই মেয়েটা ভাবতেই মনটা কেমন কেঁপে যাচ্ছে। যাক, ঠিক আছে, সবাই প্রস্তুত হয়ে চলে যাও, সব ঠিকঠাক হবেই। অনেক মাথা নিচু করে চুপচাপ চা খেতে থাকলো। বাড়ি থেকে যেমন মনে হচ্ছিল সব স্বাভাবিক, ভিতরে তার হৃদয় অচেনা উত্তেজনা আর লজ্জায় ভরে উঠছে। শপিং মলে সবে ব্যস্ত, রঙিন লাইট, লোকের ভিড়, দোকানের আওয়াজ, সবকিছু চুপচাপ একপাশে থেমে আছে। শুধু অনেক আর সাইমার মাঝে অচেনা উত্তেজনা বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেক চোখ নিচু করে সাইমার দিকে তাকাচ্ছে না, সে কথা বলছে না, শুধু পেছনে পেছনে চলছে। সাইমা মনে মনে কষ্ট পেয়ে বলল, তুমি এতটা ঠান্ডা কেন? আমি তোমার কাছে আছি, অথচ তুমি। যখন আয়ন ফোনে কিছু বলে রুম থেকে দূরে চলে যায়, সাইমা সেই সুযোগ নিল, ধীরে ধীরে অনেকের হাত ধরল এবং টেনে নিয়ে গেল এক কোণে, যেখানে মানুষ কম ছিল। সাইমা অনেকের দিকে তাকিয়ে, চোখে একটু রাগ, কণ্ঠে কাঁপন। এমন করছো কেন? কথা বলো না কেন? আমার সাথে কথা বলার দরকার কি? কি বলছো? তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, জানো না? যার সাথে সারা জীবন কাটাবে তাকে নিয়ে চিন্তা করো, আমার সাথে কথা বলার দরকার নেই। সাইমা কিছুটা কেঁপে উঠল, চোখে অজানা উষ্ণতা, বুকের ভেতর ধুকপুক। মনে হলো কিছু অদ্ভুত জিনিস তারা দুজনেই বুঝছে, কিন্তু একে অপরকে বলতে পারছে না। এমন ব্যবহার না করলেও পারতে অনেক। সাইমা এই বলে কিছু না বলে চলে গেল। অনেক তাকিয়ে রইল সেদিকে, বুকে কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না।
রাতে নীরবতা ঘিরে ধরেছে অনেকের রুম। হঠাৎ ফোন বেজে ওঠে। অনেক ফোন হাতে তুলে দেখলো সিয়াম। হালকা অবাক হয়ে বলল, হ্যাঁ ভাই, এত রাতে ফোন? অনেক একটা সত্যি কথা বলবি তো? বল, তোকে কি কখনো মিথ্যা বলছি? আমি জানি তুই স্যামকে ভালোবাসিস। অনেক একবার হেঁটে উঠে জানালার পাশে দাঁড়ালো। চুপচাপ ধীরে ধীরে বলল, হঠাৎ এসব কেন বলছিস? আমি জানি তুই সত্যিই তাকে ভালোবাসিস, আর আপু তোকে ভালোবাসে। তাহলে বিয়েটা আটকাচ্ছিস না কেন? অনেক বুকের ভেতর এক ভীষণ অদ্ভুত চাপ অনুভব করলো। কিছুক্ষণ চুপ থাকার পর দৃঢ় কণ্ঠে বলল, আমি কিভাবে বাড়ি বলবো ভাই? যার সাথে আমার ভাইয়ের বিয়ে ঠিক, আমি তাকে ভালোবাসি। বাবা মা ভাই কি রিয়াক্ট করবে ভেবে দেখছিস? হ্যাঁ, আমি বুঝতে পারি, কিন্তু মনে রেখো, যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে কোনো বাধাই শেষ করতে পারবে না। অনেক চোখ নামিয়ে তাকালো, মনে মনে বলল, আমি কি করি? আমার হৃদয় তো সাইমার জন্য ব্যথা করছে, কিন্তু পরিবার ভাই সবকিছু মিলিয়ে ভাবলে আমি কি সাহস পাবো সত্যি বলার? ভাবছিস ভাই, একবার রিল্যাক্স করে নিও। রাতের নীরবতা আর তোমার সত্যিই অনুভূতি। অনেক হালকা শ্বাস ফেলে ফোনটা ধরতে ধরতে ভাবলো, এই রাতে নীরবতা ও কথোপকথন যেন তার ভিতরে আবেগ আরো জোরালো করে তুলেছে। বাইরে নীরব চাঁদ ভাসছে, আর অনেকের হৃদয় অচেনা উত্তেজনা আর লজ্জার মধ্যে থমকে কাঁপছে। সকালে ছিল অদ্ভুত ভারী, চারিদিক সাজানো আলো, গানের সুর, হাসাহাসির শব্দ, সবকিছুই বিয়ের ঘরোয়া উচ্ছ্বাসে ভরা। কিন্তু অনেকের বুকের ভেতরটা যেন নিস্তব্ধ জমাট ভারে টনটন করছে। গত কয়েকদিনে সাইমার